শিবিরকে বলা হয় যে বাংলাদেশে যে কয়টা সংগঠন রয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ ক্ষেত্রে সব থেকে বেশি স্ট্রংলি গণতন্ত্র চর্চা করে। এবং এই বিষয়ে আমারও খুব একটা সন্দেহ নেই, কারণ আমি নিজেও যতটুকু দেখেছি শিবিরের কার্যক্রম, নেতা নির্বাচনের প্রক্রিয়া যতটুকু আমরা পাবলিকলি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই যে এখানে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে একটা ম্যারিট বেসড অ্যাপ্রোচ থেকে কাজ করা হয় এবং সেখানে এক ধরনের নির্বাচনেরও ব্যবস্থা রয়েছে। এবং এটা আসলে এটা আপনাদের ক্ষেত্রে একটা বড় গুণ, এবং খুব ভালো হতো যদি বাংলাদেশের অন্য দলগুলো এই ব্যাপারটা অনুসরণ করতো, তাহলে হয়তো আমাদের রাজনৈতিক অবস্থা আরেকটু সুস্থতার দিকে এগোতো। যাই হোক, এইটাকে মাথায় রেখেই এটা নিয়ে একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু শিবিরের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক গণতন্ত্রের চর্চা রয়েছে, কিন্তু সেখানে এই গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে নারী এবং পুরুষের অধিকার কতটুকু রয়েছে? অর্থাৎ ধরেন যখন এই যে আপনাদের ভেতরে নির্বাচনগুলো হচ্ছে, সেখানে কি যে কোনো একটা পদের ক্ষেত্রে নারী বা পুরুষ যে কেউ স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নাকি সেখানে মোটামুটি একটা মানে অলিখিত একটা কালচার থাকে যে এই জায়গাগুলোতে শুধু পুরুষরাই নির্বাচন করবে, হয়তোবা নারীরা অন্য কোনো জায়গায় নির্বাচন করবে? এই ব্যাপারটিকে আপনারা কিভাবে নিজেদের ভেতরে মানে চর্চা করেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন, আমি শুরুতে নারী পুরুষের প্রসঙ্গটিতে আসতে চাই। তো ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের অঙ্গনে কাজ করে। এখন আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে আপনি ছাত্রদের অঙ্গনে কেন কাজ করবেন, আপনি সব অঙ্গনে কেন কাজ করবেন না, তো আমরা বেসিক বা আমাদের নিজস্ব যে গ্রাউন্ড সেটা হলো ছাত্র, আমাদের প্রায়োরিটির জায়গাটা হলো ছাত্র। কিন্তু এরপরেও আমরা সমাজের জন্য কিন্তু ভূমিকা রেখে থাকি। আমরা জাতীয় যে কোনো সংকটে ভূমিকা রেখে থাকি, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হলে সেখানে ভূমিকা রেখে থাকি, যেটা জুলাই বিপ্লবের সময় রেখেছিলাম বা তার আগেও বাংলাদেশে জাতীয় সংকটগুলোতে রেখেছিলাম। তো এজন্য ইসলামী ছাত্র শিবির এই ছাত্র এবং ছাত্রীদের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রীদের আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। আপনি দেখুন, যদি পরিসংখ্যানের দিকে লক্ষ্য করেন যে মোর দেন 50%, অনেকগুলো ইউনিভার্সিটিতে মোর দেন 50% অথবা 50-50%। তো যেখানে ছাত্রদের অধীনে থেকে ছাত্রীরা তাদের অধিকারগুলো অথবা তাদের অর্গানাইজেশনাল পাওয়ারগুলো অ্যাপ্লাই করবে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল আসলে আমরা কি দেখছি? প্র্যাকটিক্যালি দেখছি যে অন্যান্য অপরাপর ছাত্র সংগঠনে 200 জন বা 250 জন একটা কমিটি হয়, সেখানে 5 জন থেকে 10 জন খুঁজে পাওয়া যায় নারী। তো আমরা মনে করছি যে আসলে এটা সিস্টেমেটিক একটা বৈষম্য। তো এই ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রীদের যদি আলাদা প্ল্যাটফর্ম থাকে, তাহলে ছাত্রীদেরও নেতৃত্বের বিকাশটা ভালোভাবে হবে এবং তারা তাদের নিজস্ব গ্রাউন্ড থেকে তাদের নিডস গুলো কি অথবা তাদের অধিকারের জায়গাগুলো তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। বাট কমন যে ইস্যুগুলো রয়েছে একটা ক্যাম্পাসে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কমন ইস্যুতে আমরা মনে করি ছাত্রছাত্রী জয়েন্টলি কাজ করতে পারে। তবে প্ল্যাটফর্মটা আলাদা হলেই এটার বেনিফিটস ছাত্ররা যেরকম পাবে, ছাত্রীরাও বর্তমান এক্সিস্টিং সিস্টেমের চেয়ে বেশি পাবে। এই জন্য আমরা আলাদা প্ল্যাটফর্ম বিশ্বাস করি। এখন আসুন যে আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা। তো আমাদের এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়তো আপনি লক্ষ্য করে থাকবেন যে কেউ কখনো প্রার্থী হয় না। যেমন যখন আমাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণের সার্কুলার গিয়েছে, সেখানে বলা হয়েছে যে যতজন সদস্য আছে তার মধ্য থেকে আপনাদেরকে আপনাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করতে হবে। তো সংবিধানের 34 নং ধারায় কোন গুণাবলীগুলোকে লক্ষ্য রাখতে হবে এটাও আমাদের সদস্যদেরকে ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়। তো সেখানে আমি যদি একটু আপনাকে বলি যে বলা হয়েছে যে এই সংগঠনের সভাপতি বা কার্যকরী পরিষদের সদস্য বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তি নির্বাচন করাকালে ব্যক্তির আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্য, তাকওয়া, আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, সাংগঠনিক প্রজ্ঞা, শৃঙ্খলা বিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনীয় বিশ্লেষণী শক্তি, কর্মে দৃঢ়তা, অনড় মনোবল, আমানতদারি এবং পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। দেখুন, লাস্ট পয়েন্টটা খুব ইন্টারেস্টিং যে আমাদের এখানে যাকে নেতা নির্বাচন করবেন, যারা ভোট দিবেন, এই ভোটদাতাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনার কাছে যাকে মনে হবে যে তিনি পদের প্রতি লোভ বা ওনার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তাকে আপনারা নেতা নির্বাচন অযোগ্য মনে করবেন। তো এর মধ্য দিয়ে মূলত সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করেন। এরপরে কেন্দ্রীয় সভাপতির অধীনে বাকি যে প্রসেস গুলো রয়েছে, তিনি সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এখানে মনোনয়ন নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে মনোনয়ন হলে তো এটা তো গণতান্ত্রিক হলো না। আসলে আমাদের মনোনয়নের প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে। এখন কার্যকরী পরিষদটা কিভাবে গঠিত হয়? কার্যকরী পরিষদ হচ্ছে আবার সদস্যদের
প্রত্যক্ষ ভোটে একটা রেশিও থাকে আমাদের 140, 50, 60 এভাবে এক এক সময় এক একটা রেশিও নির্ধারণ হয়। এই রেশিওর আলোকে হচ্ছে একজন প্রতিনিধি, আর তাদের সাথে পরামর্শ করে মূলত সেক্রেটারি জেনারেলের মনোনয়নটা সম্পন্ন করা হয়। এরপর আমাদের শাখা পর্যায়ে সদস্য শাখা, সাথী শাখা, সেখানে তাদের যে জনশক্তিরা রয়েছে বা তাদের অধীনে যে সদস্য সাথী কর্মী রয়েছে, তাদের প্রত্যক্ষ ভোটে এবং তাদের পরামর্শের ভিত্তিতে সেখানে অধীনস্থ শাখাগুলো সেট আপ করা হয়। এই জন্য আমি মনে করছি আপনি গণতন্ত্রের সংজ্ঞায়নটা এই প্রেক্ষিতে যেভাবে উপস্থাপন করেছেন, ইসলামী ছাত্র শিবির তার সম্পূর্ণটুকুই করে থাকে। কিন্তু সেই আমরা মানে গণতন্ত্রের সঙ্গে বলতে যেটা বুঝি যে একটা ওপেন প্ল্যাটফর্মে নির্দিষ্ট প্রার্থীরা দাঁড়াবেন, তারা নির্বাচিত হবেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে তার মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে যে এটা একটা আপনারা কনটেক্সচুয়ালাইজ করেছেন আপনাদের সংগঠনের প্রয়োজনের কথা মাথায় রেখে। সেটা নিয়ে মানে আমার আলাদা করে কোনো আপত্তি নাই বা আলাদা করে কোনো প্রশ্নও নাই। অবশ্যই প্রত্যেকটা সংগঠন তার নিজের মতন করে যে কোনো পলিটিক্যাল কনসেপ্টকে কনটেক্সচুয়ালাইজ করে ব্যবহার করতে পারে।